আমাদের বাঁদিকে এই পাহাড়ের পেছনে শত্রু দেশ পাকিস্তান, এই পাহাড়ের পেছনে আরেক শত্রু দেশ চীন। এই দুই শত্রু দেশকে আলাদা করে রেখেছে এই সিয়াচেন গ্লেসিয়ার। ৭৬ কিলোমিটার লম্বা এই গ্লেসিয়ার। এরকম একটা জায়গায় দৈনন্দিন জীবনযাপন করা সেটাই একটা ভয়ঙ্কর কঠিন কাজ। এখানে চালের ব্যবস্থা আছে। এই পাহাড়গুলো দেখে আমার মনে হচ্ছে একটার পর একটা যেন সিঙ্গারা সাজানো রয়েছে। পপলার আর অ্যাপ্রিকট গাছের দিয়ে ঘেরা এই বনফায়ারের জায়গাটা কি অপূর্ব লাগছে দেখুন। গুড মর্নিং ফ্রম স্নো লেপার্ড হোটেল অ্যাট হুন্ডার। এই অ্যাপ্রিকট গাছ, এইগুলো হচ্ছে অ্যাপ্রিকট গাছ, মানে যার পাতাগুলো একটু অসত্য গাছের মতো। আজকে আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্প। আমাদের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। কিরে তুই আজকে কী খাচ্ছিস? আলু পরোটা খাওয়া হয়েছে শুধু দই? বাহ, আলুর পরোটা তার সাথে টক দই। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আলুর পরোটার দই ছিল, তার সাথে চা। বাকিরা ব্রেকফাস্ট করছে, সেই ফাঁকে আমি আপনাদের এখানকার এই বাগানটা ঘুরিয়ে দেখাই। এই নিচে পর্যন্ত যত দূর পুরোটাই হচ্ছে এই হোটেলের এরিয়া। এই যে গাছগুলো লম্বা লম্বা গাছগুলো, এগুলো তো আপনারা চেনেন, এগুলো হচ্ছে পপলার গাছ। আর এইখানে অসত্য পাতার মতো এই যে গাছগুলো, সেগুলো হচ্ছে অ্যাপ্রিকট গাছ। এরকম বাঁধানো রাস্তা করা আছে, অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। এরকম সবুজ পপলার গাছের জঙ্গল, সামনে ন্যাড়া খাড়া পাহাড়, আর তার পেছনে নীল আকাশ। মনে হচ্ছে যেন একটা স্বপ্নের জগতে রয়েছি। হাওয়া দিচ্ছি, যখন হাওয়া দিচ্ছি তখন কিন্তু শীত করছে। আমি শুধু একটা ফুলাতা শার্ট পরে রয়েছি। আজকে মে মাসের ২৬ তারিখ। এমনি সময় অসুবিধা হচ্ছে না এই শার্টটা পরে, কিন্তু যখন হাওয়া দিচ্ছে তখন একটু শীত করছে। মনে হচ্ছে একটা জ্যাকেট থাকলে ভালো হতো। হুন্ডার থেকে আজকে আমরা যাচ্ছি সিয়াচেন। সিয়াচেনের খ্যাতি আপনারা তো দুটো কারণে শুনেছেনই, সিয়াচেন গ্লেসিয়ার, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এখানে তো অনেক বড় বড় লম্বা লম্বা গ্লেসিয়ার রয়েছে, হিমবাহ রয়েছে, কিন্তু নন পোলার গ্লেসিয়ার মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ছাড়া পৃথিবীর অন্য জায়গায় যে বড় বড় গ্লেসিয়ার রয়েছে, তার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গ্লেসিয়ার হচ্ছে এই সিয়াচেন গ্লেসিয়ার। প্রথম যে গ্লেসিয়ারটা সেটা হচ্ছে ফেডচেনকো গ্লেসিয়ার, সেটা হচ্ছে পামির রেঞ্জে তাজিকিস্তানে আছে। ফেডচেনকো ৭৭ কিলোমিটার লম্বা, আর এই সিয়াচেন কারাকোরাম রেঞ্জে সেটা হচ্ছে ৭৬ কিলোমিটার লম্বা, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নন পোলার গ্লেসিয়ার। এই হুন্ডার থেকে আমরা যখন সিয়াচেন যাব, প্রথমে স্যান্ড ডিউনস, তারপরে ডিস্কেট মনাস্ট্রি, সেই একই রাস্তা দিয়েই আমরা যাব। তারপরে আমরা বেরিয়ে যাব সুপুরের দিকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ডিস্কেট মনাস্ট্রির মৈত্রেয় বুদ্ধর যে স্ট্যাচু, ১০৬ ফুটের যে স্ট্যাচু মৈত্রেয় বুদ্ধের, এইখান থেকে দেখা যাচ্ছে। এদিকে রাস্তা বন্ধ। যেদিন আমরা লে থেকে আসছিলাম, এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম ডিস্কেট মনাস্ট্রি দেখতে এবং মৈত্রেয় বুদ্ধের স্ট্যাচু দেখতে। এখান দিয়ে সোজা আমরা নিচে নেমে যাব। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম সেদিকে, একই রাস্তায় আমরা ফিরে যাচ্ছি। এই ডিস্কেট পেরোবার পরে বাঁ দিকে বেঁকে যাব। এখানে এই যে গাছগুলো রয়েছে, এর মধ্যে বেশিরভাগ গাছই হচ্ছে কিন্তু পাপলা জাতীয় গাছ। ওইখানে একটা হেলিকপ্টার উঠছে এবং হেলিকপ্টারটা যতদূর মনে হয় সিয়াচেনের দিকেই যাচ্ছে। ওই একটা কথা আমি বারবারই বলি, রুক্ষতার যে সৌন্দর্য সেটা বোঝা যায় এই লাদাখ এলে। এই যে নদী আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে শায়ক নদী। কিন্তু এই যে ভ্যালিটা, এই ভ্যালিটার নাম কিন্তু নুব্রা ভ্যালি, এটার নাম কিন্তু শায়ক ভ্যালি নয়। নুব্রা, এই যে নুব্রা নদী, সেটা কিন্তু বয়ে আসছে সিয়াচেন হিমবাহ থেকে। আমরা আজকে পেরোবো একটা জায়গায় যার নাম সাঙ্গাম। সেখানে এই শায়ক নদীর সাথে এসে মিশে সেই মিলিত জলধারা শায়ক হিসেবে বয়ে চলেছে। এরপর কালকে আমরা যেখানে গেছিলাম থাং, সেখানে গিয়ে এই শায়ক নদী পাকিস্তান মানে বাল্টিস্তানে প্রবেশ করবে এবং একসময় গিয়ে মিশবে সিন্ধু নদীতে। সিন্ধু নদী হয়ে
সেই জল চলে যাবে আরব সাগরে। নুব্রা নদী যেরকম সিয়াচেন গ্লেসিয়ার থেকে আসছে, এই শায়ক নদী কিন্তু রিমো গ্লেসিয়ার থেকে আসছে। প্রায় 550 কিলোমিটার লম্বা এই শায়ক নদী। এই যে মরুভূমির মধ্যে সামনে দুটো বাড়ির মতো দেখা যাচ্ছে, ইয়েলো কালারের, হলুদ রঙের দুটো পোল রয়েছে, এইগুলো এখানকার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি জোন। এই দিসকেত মনাস্ট্রি, সেখান থেকে জাস্ট নিচে নামলেই এখানে এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন। এর মধ্যে আছে রোপওয়ে আর আছে এটিভি বাইকিং। যদিও আমার মতে এটিভি বাইকিং এখানকার থেকে যদি হুন্ডার ডেজার্টে করেন, কারণ ওখানের ওই যে স্যান্ড ডিউন্সটা পাবেন, এখানে কিন্তু এরকম স্যান্ড ডিউন্স নেই। মানে যে বাইকিংটা যেটা করবেন একদম সমতল জায়গায়। আর এখান দিয়ে রয়েছে এরকম রোপওয়ে, সরি এখান দিয়ে রয়েছে এরকম জিপ লাইন। আগের বার রোপওয়ে বলেছি, রোপওয়ে নয়, এটা জিপ লাইন। আর এইখান দিয়ে এখন আমরা পেরিয়ে যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে ভাগ মিল্খা ভাগ পয়েন্ট। এখানেও কিন্তু এটিপি বাইকিং হয়। ভাগ মিল্খা ভাগ এই যে সিনেমা, তার কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছে। খালসার আর 10 কিলোমিটার। এই যে সামনের মোড়, আমরা যখন লে থেকে এসেছিলাম ওই দিক থেকে এখানে এসেছিলাম, এই দিকে এসেছিলাম। এখন এর বদলে আমরা কিন্তু এই পাঁচটা থেকে যাব। তীর্থ 5 কিলোমিটার, সুমুর 16 কিলোমিটার, পানামিক এখান থেকে আরও 35 কিলোমিটার। শায়ক নদীর উপরে ব্রিজ, বেইলি ব্রিজ। 1 ভেহিকল অ্যাট এ টাইম, একটা করে গাড়ি একবারে যাবে। সাসোমা এখান থেকে 50 কিলোমিটার, কিন্তু তার আগে আসবে সুমুর, আর মাত্র 10 কিলোমিটার। মাঝে মাঝে এরকম ছোট ছোট ব্রিজ আমরা পেরোবো, ছোট ছোট জলধারার উপর দিয়ে এরকম ব্রিজ বানানো হয়েছে। এই দেখুন পপলার গাছের সারি। সিয়াচেন যাওয়ার রাস্তায় প্রথম যে গ্রাম আমরা পাবো তার নাম তীর্থ ভিলেজ। এই জায়গার উচ্চতা হচ্ছে এক্স্যাক্টলি 10,000 ফুট। ছোট্ট ছোট্ট গ্রাম, হয়তো 25-30 ঘর লোকের বাস। এই যে কাঁটা ঝোপ, এই কাঁটা ঝোপে দেখবেন একদম গোলাপি গোলাপি ফুল ফুটে রয়েছে। এই দেখুন এই সামনে আর একটা, এই যে এইটা, এইগুলো নাম হচ্ছে শিয়া গাছ। সিয়াচেন হিমবাহ, সেই হচ্ছে শিয়া গাছ। সেই শিয়া গাছের ফুল শিয়া ফুল। এই গাছটার নাম শিয়া গাছ, কারণ কি সিয়াচেন হিমবাহতে শুধুমাত্র এই গাছগুলোই একমাত্র ওখানে সার্ভাইভ করতে পারে। তো সেই থেকে এই গাছগুলোর নাম দেওয়া হয়েছে শিয়া গাছ, আর এই ফুলটার নাম শিয়া ফুল। গোলাপি গোলাপি দেখতে সুন্দর। আমরা শায়ক নদীর ধার দিয়ে হুন্ডার পর্যন্ত গেছিলাম, সেখান থেকে তুকতুক থাং পর্যন্ত গেছিলাম, একদম ভারত পাকিস্তান বর্ডার। কিন্তু তার চেয়ে আমার যেন মনে হচ্ছে এই নুব্রা নদীর এই ভ্যালিটা, এই পাশটা, শায়ক নদীর এই ডান দিকটা, মানে যেদিকে নুব্রা রয়েছে সেদিকের সৌন্দর্য যেন আরও বেশি। সুমুর ভিলেজ 5 কিলোমিটার। একটা কথা বলি, আমরা তো হুন্ডার থেকে এই সুমুর হয়ে তারপরে একেবারে শেষ মাথায় সিয়াচেন বেস ক্যাম্প সেই পর্যন্ত যাব। কিন্তু আপনারা যদি চান, এই সুমুরেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, বেশ কিছু হোমস্টে আছে সাধারণ মানের, খুব হুন্ডারে যতটা ভালো থাকার ব্যবস্থা এখানে হয়তো অতটা নয়, কিন্তু চাইলে এই সুমুর গ্রামেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানেও কিন্তু গোটা 2-3 সামনেও দেখতে পাচ্ছি বেশ কিছু চোরতেন রয়েছে। এই সুমুর ভিলেজ বেশ বড়, এবং এখানে গাছপালাটাও অনেক বেশি। আমাদের ওইদিকে যেরকম ছিল হুন্ডার স্যান্ডিউস, এখানে হচ্ছে সুমুর স্যান্ডিউস, তার রাস্তা ওপাশে। এখানেও কিন্তু ক্যামেল সাফারি হয়ে থাকে। ভগবান বুদ্ধের এক স্ট্যাচু। ওয়েলকাম, সকলকে স্বাগত জানাচ্ছে পানামিক। এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার। এই যে সুমুর গ্রাম আমরা পেরোলাম, এই সুমুরেই কিন্তু নুব্রা আর শায়ক নদী একসাথে মিলিত হয়েছে, যেটাকে বলা হয় সঙ্গম। কিন্তু এই সঙ্গমটা দেখতে হলে
আপনাকে কিন্তু সুমুর স্যান্ড ডিউন্সের উপর দিয়ে বেশ অনেকটা যেতে হবে। সরাসরি রাস্তা বলে কিছু নেই, এই স্যান্ড ডিউন্স টপকে আপনাকে দেখতে হবে সেই সঙ্গম। এই সুমুর থেকে 21 কিলোমিটার দূরে হচ্ছে পানামিক হট স্প্রিং এবং 39 কিলোমিটার দূরে সাসোমা ব্রিজ। এক খরস্রোতা পাহাড়ি নদীর উপরে রয়েছে একটা ব্রিজ এই সাসোমাতে। ভারী সুন্দর, সেলফি তোলার জন্য আদর্শ জায়গা। এবং এই যে সিয়াচেন গ্লেসিয়ার, সেখান থেকে অনেক নদী বেরিয়েছে। নুব্রা নদী, সেটাও উৎপত্তি এই সিয়াচেন গ্লেসিয়ার থেকে। সাসোমা ব্রিজ যে নদীটার উপরে, সেই নদীও কিন্তু ওই সিয়াচেন গ্লেসিয়ার থেকেই বেরিয়েছে। পানামিক এখান থেকে আরও 18 কিলোমিটার। এখনো পর্যন্ত যতটুকু রাস্তা এসেছি তাতে আমার স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই যে শায়ক নদীর পার বরাবর যে সৌন্দর্য, তার থেকে এই নুব্রা ভ্যালিতে নুব্রা নদীর পার বরাবর সৌন্দর্যটা সেটা কিন্তু অনেক বেশি। এই সিয়াচেন বেস ক্যাম্পকে আপনাদের এই লাদাখ ভ্রমণের তালিকায় অবশ্যই রাখবেন। সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে সেখানে যা দেখার সেটা তো দেখবেন, কিন্তু এই রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই যে এখন যে নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি চলেছে, আমাদের রাস্তা যে নদীর পাশ দিয়ে চলেছে, সেটা হচ্ছে নুব্রা নদী। শায়ক নদী যেরকম চওড়া, এই নুব্রাও প্রায় সেরকমই চওড়া। এবং এই শায়ক নদী এবং নুব্রা নদী, এই দুটো নদীর একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলো যে হিমবাহ থেকে বেরোচ্ছে, নুব্রা বেরোচ্ছে সিয়াচেন থেকে আর শায়ক বেরোচ্ছে রিমো থেকে, বেরিয়ে এই নদীগুলো সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে হয়ে এই সুমুর বা তারপরে হঠাৎ করে একদম ভি শেপের মতো, মানে এই নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। দুটো নদী এরকম একদম পুরো ভি শেপ হয়ে গেছে। যদিও এর নুব্রা নদী এরপরে সুমুরের কাছে শায়কের সাথে মিশে গেছে, শায়ক হিসেবেই তারপরে সেটা প্রবাহিত হচ্ছে। কিন্তু এটা কেন দুটো নদী এরকম হঠাৎ করে ভি শেপ কেন হয়ে যাচ্ছে, তাদের কোর্সটা কেন পাল্টে যাচ্ছে, সেটার ব্যাখ্যা হিসেবে বলা হয় এখানে মাটির নিচে যে পাথর, সেই পাথরের কোনো ফল্ট আছে। ফল্ট মানে হচ্ছে যে চ্যুতি, মানে কোনো গর্ত আছে, ফাটল আছে, সেই ফাটলটার অভিমুখ হচ্ছে ওই রকম। সেই কারণে এই নদীগুলো অভিমুখটা ওইভাবে চেঞ্জ হচ্ছে। সেই পুরনো কথাটা আবার মনে পড়ে যাচ্ছে, ডেস্টিনেশন ইজ নাথিং, দ্য রোড ইজ এভরিথিং। সিয়াচেন বেস ক্যাম্পের সৌন্দর্য কতটা সেটা আমার জানা নেই, আমি প্রথমবার যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্পে, কিন্তু এখানকার যাওয়ার যে রাস্তা, সেই সৌন্দর্যের কোনো তুলনা নেই। প্রচুর মিলিটারি ভেহিকলস আসছে, দেখাচ্ছি না মিলিটারি ভেহিকলসগুলোকে দেশের সুরক্ষার স্বার্থে, কারণ এই মিলিটারি ভেহিকলসগুলোর গায়ে না অনেক নাম্বার লেখা থাকে, যেই নাম্বার থেকে বোঝা যায় এটা কোথা থেকে যাচ্ছে, কোন ডিপোতে যাচ্ছে ইত্যাদি ইনফরমেশন যারা জানেন তারা এই নাম্বারগুলো দেখেই সেটা বুঝে যাবেন। তাই এগুলো দেখালাম না। আবার বেশ কিছু ঘর বাড়ি। আমরা পানামিকের কাছাকাছি পৌঁছে গেছি। পানামিক এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। দেখুন এখানে সমস্ত বাড়িতে এই যে বেড়া দিয়েছে না, এগুলো এই বাবলা গাছের বেড়া, মানে বাবলা গাছের মানে যেগুলো বড় বাবলা সেগুলো নয়, সব ফেন্সিং হচ্ছে এই কাঁটা তারের ফেন্সিং। পানামিক চেকপোস্ট, পানামিক চেকপোস্ট, এখানে আমাদের গাড়ির সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, কতজন প্যাসেঞ্জার আছে, ছেলে কজন, মেয়ে কজন, ইত্যাদি ইত্যাদি। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি নুব্রা ভ্যালির উপরে। ওইদিকে বরফ ঢাকা পাহাড়গুলো, সামনে দিয়ে বয়ে চলেছে নুব্রা নদী, শায়ক নদী নয়। আর এখানকার এই যে ছোটো ছোটো জলধারা, সেগুলো মিশছে গিয়ে নুব্রার সাথে, নুব্রাকে পুষ্ট করছে, নুব্রার জলধারা গিয়ে মিশছে শায়কে, শায়ক গিয়ে পাকিস্তানে পৌঁছে সেখান থেকে গিয়ে মিশছে সিন্ধু নদীর সাথে। এই চোরতেনগুলো বেশ বড় বড়। এই চোরতেন এগুলো মূলত সমাধি। গ্রামে যার যত বেশি প্রভাব প্রতিপত্তি, তার চোরতেন তত বড় এবং তত উঁচু জায়গায়। এই মুহূর্তে এই যে ছোট গ্রাম আমরা পেরোচ্ছি, এর নাম তাকসা।
সাদা সাদা বালি এবং পাথরগুলোর রং সেটাও অনেকটা সাদাটেই রং। আর মাঝে মাঝে এরকম কাঁটা ঝোপের মতো ছোট ছোট গাছ যেরকম মরুভূমিতে দেখা যায়। সাসোমা আমরা পৌঁছে গেছি। এই যে পাহাড়ের উপরে যে রাস্তা সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার জন্য, এইটা হচ্ছে আর্মির পায়ে চলা রাস্তা। যখন এই রাস্তা ছিল না সেই সময়কার, এইখান দিয়ে ট্রেক করে করে তারা যেত। এই হচ্ছে সাসোমা ব্রিজ। না এটা হচ্ছে সাসোমা চেকপোস্ট। সাসোমা ব্রিজ আমরা পেরিয়ে এলাম। এখানে আর্মির রিকভারি পোস্ট আছে, মানে সিয়াচেনে যারা পোস্টিং হয় তাদের খুব কম সময়ে 2 থেকে 3 সপ্তাহের জন্য পোস্টিং হয়, তারপর আবার নিচে এসে এখানে কিছুদিন সুস্থ হয়ে তারপরে আস্তে আস্তে তারা আবার নিচে নামতে থাকে। এটা হচ্ছে রিকভারি পোস্ট। এখন আমার ক্যামেরাম্যান হয়ে গেছে, ওরা ক্যামেরা দখল করে নিয়েছে। এখানে প্রতি গাড়ির যতজন গেস্ট রয়েছেন সবাইকার আইডেন্টিটি কার্ড কিন্তু চেক করছেন, একদম সবাইকার। তারপরে একটা আইডেন্টি কার্ড ওনারা নোট করছেন খাতায়। কাজে আইডেন্টি কার্ড কিন্তু এই রুটে যখন যাবেন সাথে নিয়ে আসবেন, মোবাইলে দেখালেও কিন্তু হবে। ব্যাস, আমাদের সবাইকার আই কার্ড চেকিং হয়ে গেছে। সাথে আবারও বলছি, সাথে কিন্তু আই কার্ড অবশ্যই একটা রাখবেন, মোবাইলে হলেও চলবে। সাসোমা চেকপোস্ট আমরা পেরোলাম। এখান থেকে রাস্তা সোজা রাস্তা, আর একটা গ্রাম পড়বে, সে এই দিকের যে শেষ গ্রামের নাম হচ্ছে ওয়ারশি। সেখান থেকে তারপরে হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। উপরের যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে কারাকোরামের দিকে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি সিয়াচেন দিকে। অ্যাকচুয়ালি কারাকোরাম তো পুরোটাই কারাকোরাম। ওইদিকে ট্যুরিস্টদের যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র আর্মি ভেহিকলস তারাই যাবে। আর এই হচ্ছে নুব্রা ভ্যালি। এখানে নদীটা কত চওড়া, কত চওড়া। এই যে নুব্রা নদী, তার ওপার দিয়েও কিন্তু মিলিটারি ট্রাক যাচ্ছে, মানে ওদিকেও রাস্তা আছে। সেই রাস্তা কিন্তু ট্যুরিস্টদের জন্য নয়। বয়ে চলেছে নুব্রা নদী, দুটো ন্যাড়া পাহাড়, আর মাঝখানে একদম ধপধপে সাদা মরিচ যেন আইসক্রিম বসানো রয়েছে। ওই একটা আইসক্রিমের স্কুপ, ওই দিকে আরেকটা যেন আরেক স্কুপ আইসক্রিম বসানো রয়েছে। এই যে গাছগুলো রয়েছে, ঝোপ ঝোপ গাছগুলো, এই গাছগুলোর ভেতর দিয়ে, মানে জলের মূল ধারাটা সেটা তো উপাস দিয়ে যাচ্ছে নুব্রা নদীর, কিন্তু কিছু কিছু ধারা এই ঝোপঝাড় যেগুলো রয়েছে এই ঝোপগুলোর ভেতর দিয়ে বইছে। হুন্ডার যাওয়ার সময় আমরা যেরকম শায়ক নদীকে পেরিয়েছিলাম, এখানে কিন্তু নুব্রা নদীর অন্যদিকে আমরা চলে আসছি। আচ্ছা, এই যে গ্রামের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি, এটাই হচ্ছে ওয়ারশি ভিলেজ। এই দিকের একদম শেষ ভারতীয় গ্রাম। আমরা যখন শায়ক নদী ধরে গেছিলাম তুর্তুকের দিকে, ওই দিকে শেষ গ্রাম ছিল থাং, আর এই সিয়াচেনের দিকে যাওয়ার শেষ গ্রাম হচ্ছে ওয়ারশি। সেই গ্রাম আমরা এখন বেরোচ্ছি। এই যে রাস্তায় বোর্ড দেখা যাচ্ছে ওয়ারশি আর 6 কিলোমিটার, কিন্তু আমরা বললাম যে ওয়ারশি গ্রাম আমরা পেরিয়ে এসেছি। এই আগে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ওয়ারশি গ্রাম, আর এখানে ওয়ারশির যে 6 কিলোমিটার যে মাইলস্টোনটা রয়েছে সেটা কিন্তু মিলিটারি ক্যান্টনমেন্ট, যেটা বা ক্যান্টনমেন্ট বলা ভুল হবে, এখানে মিলিটারি যে বেসটা রয়েছে সেটা 6 কিলোমিটার, কিন্তু ওয়ারশি গ্রাম সেটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি। সামনের যে পাহাড়টা অদ্ভুত শেপ, মনে হচ্ছে যেন একটা পাহাড়ের বুকে একটা মাইলস্টোন বসানো রয়েছে। এই নিকনে Z30-তে একটা ছবি তুলেছি, ছবিটা দেখুন, তাহলে আমি কি বলতে চাইছি সেটা ভালোভাবে বুঝতে পারবেন। ওয়ারশি আমরা পৌঁছে গেছি, মানে ওয়ারশি গ্রাম তো আমরা পেরিয়ে এসেছি, ওয়ারশির যে মিলিটারি বেস সেখানে আমরা প্রায় পৌঁছে গেছি। 1 কিলোমিটার দূর, আর এখান দিয়ে বয়ে চলেছে নুব্রা নদী। নুব্রা নদী এখানে বিরাট চওড়া, এবং এর জলধারাটা পুরো নদীর বেড জুড়ে বিভিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তারপরে এখানে গাছগুলোতে জল পেতে কোনো অসুবিধা নেই, তার ফলে এখানে কিন্তু বেশ সবুজের ছোঁয়া রয়েছে। ওয়ারশি 11,447 ফুট। এই পাহাড়গুলো দেখে আমার মনে হচ্ছে একটার পর একটা যেন সিঙ্গারা সাজানো রয়েছে।
এই যে ওয়ারশি ক্যাম্প আমরা পেলাম, এখান থেকে বেস ক্যাম্প আরও 18 কিলোমিটার। ওই যে উপরের পাহাড়, সেখান থেকে বরফ গলা জল নেমে আসছে। বড় গাছ সেটা কিন্তু নেই, সব এরকম ঝোপঝাড় গুল্ম জাতীয় গাছ। এটা নো ড্রোন জোন, পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটল ফিল্ড, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নন পোলার গ্লেসিয়ার, তার সাথে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটল ফিল্ড। অনেক তকমা এই সিয়াচেন গ্লেসিয়ারে। এখানে হচ্ছে আর্মির ওয়ার মেমোরিয়াল। এই যে সিয়াচেন বেস ক্যাম্প, এটার উচ্চতা হচ্ছে 12,500 ফুট। আর সিয়াচেনের যে পোস্ট, সেগুলোর উচ্চতা এখান থেকে প্রায় আরও 10,000 ফুট বেশি, মানে প্রায়। আচ্ছা, এখানে একটা চেকপোস্টে আমরা দাঁড়ালাম, আমাদের সমস্ত গাড়ির এন্ট্রি হলো এবং একজন প্যাসেঞ্জারের আই কার্ড সেটা নথিভুক্ত হলো। এখানে বাইরের ছবি করা বারণ। এবার আমরা ব্রিজ পেরিয়ে ও পাশটায় যাব। এটা কিন্তু মাসখানেক হলো এই ব্রিজ পেরিয়ে ওদিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং আরও কিছুটা সামনে ওপি বাবার যে মন্দির সেটা পর্যন্ত আমরা যাব। পোস্ট, এই চেকপোস্টে এখানেই গাড়ি নামিয়ে দিত। এই ব্রিজটা পায়ে হেঁটেই যেতে হতো। এই সিয়াচেন গ্লেসিয়ার থেকে নেমে আসছে নুব্রা নদী। প্রচণ্ড খরস্রোতা নুব্রা নদী। এই যে সামনের বরফ ঢাকা পাহাড়, এটা হচ্ছে সিয়াচেন। আর এ পাশের এই যে পাহাড়ের পেছনে এদিকে হচ্ছে পাকিস্তান, আর এ পাশের এই যে পাহাড় তার পেছনে হচ্ছে চায়না। দুই শত্রু দেশ পাকিস্তান এবং চীনকে বিচ্ছিন্ন করে রেখেছে এই সিয়াচেন গ্লেসিয়ার। এই কারণে এই সিয়াচেন গ্লেসিয়ারের উপরে কবজা করাটা অত্যন্ত জরুরি। ওই যে সামনে সাদা সাদা বরফ পড়ে রয়েছে, এটা সিয়াচেন গ্লেসিয়ারের টেল বলা যেতে পারে, একেবারে নিচের অংশ। এবং ওই যে গ্লেসিয়ারের উপরে আমাদের যে সেনাবাহিনী যায়, আপনার মনে হতে পারে যেন এখান থেকে হেলিকপ্টারে করে তারা ওই সিয়াচেন গ্লেসিয়ারে পৌঁছে যায়। মোটেই না, তারা কিন্তু পিঠে রসদ নিয়ে পুরো ট্রেক করে ওই পর্যন্ত ওঠেন, যাতে অ্যাক্লিমেটাইজেশন করতে সুবিধা হয়। এখন আমরা এসে গেছি ওপি বাবা মন্দির। ঠিক যেরকম সিকিমে বাবা হরভজনের মন্দির, এখানে ঠিক তেমনি ওপি বাবা মন্দির। ওপি বাবা মন্দির, মন্দিরের সামনে আছে এই মন্দিরের ইতিহাস। জুতো এলাও? এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে প্রবেশ করা যায়। ওপি বাবাকে একসময় মেলন পোস্টে পাঠানো হয়েছিল ডিউটি করতে। জায়গাটা ছিল নর্দার্ন গ্লেসিয়ারের খুব দুর্গম একটা জায়গা। যখন উনি ওই পোস্টে গেলেন, তখন ওখান থেকে একাই শত্রুর মোকাবিলা করেন এবং ওই পোস্ট শত্রুর হাত থেকে রক্ষা করে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে দেন। কিন্তু এই সাফল্যের পর ওপি বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উনি সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান, সম্ভবত শত্রুর গুলিতে বা অতিরিক্ত ঠান্ডায় বা অন্য কোনো কারণে প্রাণ হারান। তবে ওনার দেহ কিন্তু পাওয়া যায়নি। কিন্তু ওপি বাবার বীরত্বের কাহিনী আজও ভারতীয় সেনাকে অনুপ্রাণিত করে। বিশ্বাস করা হয় যে ওপি বাবা আজও সিয়াচেন গ্লেসিয়ার পাহারা দিচ্ছেন, শত্রুর উপরে নজর রাখছেন। এখানে যে ইউনিটি ডিউটি করতে আসে, আগে ওপি বাবার মন্দিরে এসে আশীর্বাদ নেয়, তারপর উপরে ওঠে।
মন্দিরের ভেতরে বাবার ঘরে একটা বিছানা, আলমারি এবং হারমোনিয়াম রাখা আছে। প্রত্যেক মাসের 25 তারিখে উনি আসেন, 7 দিন এখানে এই মন্দিরে থাকেন, তারপর আবার পোস্টে ফিরে যান। সিয়াচেন গ্লেসিয়ার সম্পূর্ণ ওনার নজরদারিতে থাকে। এমনও শোনা যায় যে 7 দিন ওপি বাবা এই পোস্টে থাকেন না, সেই সময় শত্রুর উপর নজরদারি আরও বাড়ানো হয় সুরক্ষার খাতিরে, কারণ বাবা যে তখন উপস্থিত নেই। এখানে ভেতরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, অনেকটা আমাদের নারকল নাড়ুর মতো। ओपी बाबा का डेज आप है ওপি বাবা নিবাসস্থল, 2nd ব্যাটালিয়ন, দ্য রাজপুতানা রাইফেলস। এটা ওপি বাবার ঘর। প্রতি মাসে 25 তারিখে উনি ছুটিতে আসেন 7 দিনের জন্য। এখানে ওনার দৈনন্দিন ব্যবহার্যের সমস্ত কিছু এখানে রাখা আছে। এখানে বিছানা, এখানে বসার চেয়ার, ওনার ইউনিফর্ম, খাবার থালা, লাইট, সমস্ত কিছু। এই আলমারিতে ওনার বালিশ, কম্বল। আমাদের বাঁ দিকে এই পাহাড়ের পিছনে শত্রু দেশ পাকিস্তান, আর ডান দিকে এই পাহাড়ের পেছনে আরেক শত্রু দেশ চীন। এই দুই শত্রু দেশকে আলাদা করে রেখেছে এই সিয়াচেন গ্লেসিয়ার। 76 কিলোমিটার লম্বা এই গ্লেসিয়ার। এই যে জায়গাটা যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওপি বাবা মন্দির। এটা হচ্ছে ওপি বাবার অরিজিনাল মন্দির। এই মন্দির মাসখানেক হলো এই পর্যন্ত ট্যুরিস্টদের অ্যালাউ করা হচ্ছে, কিন্তু আগে ওই যে ব্রিজ পেরিয়ে আমরা এলাম, সেই ব্রিজের ওপারেই ট্যুরিস্টদের কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হতো। ট্যুরিস্টরা হেঁটে ব্রিজ পেরিয়ে ওই যে ওয়ার মেমোরিয়াল সেই পর্যন্ত যেতেন। এই ওপি বাবা মন্দির পর্যন্ত আসতে দেওয়া হতো না, কিন্তু একটা নতুন ওপি বাবা মন্দির সামনে বানানো হয়েছে, আমরা হয়তো সেখানেও দাঁড়াবো। কিন্তু যেহেতু আমরা অরিজিনালটা দেখে নিলাম, সেটা হয়তো আর দেখার দরকার পড়বে না। এখান থেকে সিয়াচেন গ্লেসিয়ার 5টা গ্লেসিয়ার আছে। ফার্স্ট গ্লেসিয়ার, সেকেন্ড গ্লেসিয়ার, নর্দার্ন গ্লেসিয়ার, সেন্ট্রাল গ্লেসিয়ার, এরকম করে 5টা গ্লেসিয়ার আছে। 2টো গ্লেসিয়ার এখান দিয়ে যায়। আরেক থার্ড গ্লেসিয়ার যেটা, সেটা পাত্রা যে ব্রিজটা ছিল সেখান দিয়ে যায়। তো এখানে যাওয়ার আগে সবাই ওপি বাবাকে রিপোর্ট করে তারপরে যায়। উপরে গিয়ে ডিম ছাড়া কোনো রকম ননভেজ খাওয়া অ্যালাউ নেই। উপরে গিয়ে তারা 2 মাস থেকে 5 মাস পর্যন্ত উপরে পোস্টিং থাকে। যখন আবার ফিরে আসে ওপি বাবার কাছে তারা রিপোর্ট করে তারপরে আবার তাদের যেখানে যাওয়ার সেখানে যায়। এই সিয়াচেন বেস ক্যাম্পের সব থেকে দূরের দ্রষ্টব্য হচ্ছে ওপি বাবার মন্দির, অরিজিনাল যে মন্দির। এরপরে হচ্ছে মেমোরিয়াল। মেমোরিয়াল কিন্তু 3টের সময় বন্ধ হয়ে যায়, তাই চটপট চলুন। আমি আগে এই সমস্ত যে দ্রষ্টব্যগুলো আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে এই সিয়াচেন গ্লেসিয়ারের সমস্ত ঘটনা, সমস্ত কাহিনী আপনাদের শোনাবো। এই যে ওপি বাবার মন্দির, এখান থেকে যখন উপরে যায় সৈন্যরা কিন্তু হেলিকপ্টারে যায় না, এখান থেকে ট্রেক করে যায়। ওপি বাবার মন্দিরে প্রণাম করে, এখানে রিপোর্ট করে তারপরে ট্রেক শুরু হয়। এখান থেকে দূরের যে পোস্ট, মেলং পোস্ট, সেখানে পৌঁছতে সময় লাগে প্রায় 25 দিন এবং প্রায় 90 কিলোমিটার পথ তাদের ট্রেক করে যেতে হয়। আমরা পৌঁছে গেছি সিয়াচেন ওয়ার মেমোরিয়াল বেস ক্যাম্প। ওপি বাবার মন্দির দেখা হলো, দেখে আমরা এখন এসেছি সিয়াচেন বেস ক্যাম্পের যে ওয়ার মেমোরিয়াল সেখানে। এখানে আমাদের সামনে সেনাবাহিনীর এক জওয়ান কিছু ব্রিফিং দিচ্ছেন, আমরাও শুনবো সেই ব্রিফিংটা। এই জায়গাটায় কিন্তু আপনি ছবি করতে পারবেন, ওপি বাবার মন্দিরে ছবি করতে পারবেন, বাকি জায়গায় ছবি করা নিষেধ। যিনি আমাদের পুরো ব্রিফিং করলেন তার সাথে সবাই মিলে একটা গ্রুপ ফটো। এই সিয়াচেন ক্যাম্প, এই যে বেস ক্যাম্প, এই বেস ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর 3টে ইউনিট আছে। ওইদিকে হচ্ছে ক্যাম্প 1, এপাশে হচ্ছে ক্যাম্প 2, আর ওপাশটায় আমরা ওই নদীর ওপাশটায় ওটা হচ্ছে ক্যাম্প 3। দেখুন পরের ধাপে এখানে দেখতে পাবেন একটা মই। এই একটা মইয়ে এখানে 22 জন সিয়াচেন ওয়ারিয়ার্স যে সোলজার, তারা যে ড্রেস পরে আছেন সাদা রঙের, বরফের সাথে যাতে ক্যামোফ্লেজ হতে পারে, মিশে যেতে পারে, সেরকম ড্রেস পরে 22 জন সোলজার এখানে রয়েছেন। এবং এখানে লেখা রয়েছে অল ওয়ারিয়ার্স গো টু হেভেন, মানে এই যে 22 জন সোলজার তারা কিন্তু সবাই স্বর্গে গেছে, তারা আর কোনো দিন ফিরে আসেনি। এই একটা সোলজার থেকে আরেকটা সোলজারের প্রতীকী গ্যাপ হচ্ছে 1000 ফুট, কারণ এখান থেকে সিয়াচেন গ্লেসিয়ারের হাইট হচ্ছে 22,000 ফুট। এই মইটা রিপ্রেজেন্ট করছে সেই 22,000 ফুটকে। এই যে কালো স্তম্ভ সেটা শহীদ স্তম্ভ।
একদম উপরে এই যে ফ্ল্যাগটা রয়েছে, এখানে ফ্ল্যাগটা এখন লাগানো নেই, কারণ খারাপ ওয়েদারের জন্য ফ্ল্যাগটা এখানে সবসময় রাখা সম্ভব হয় না। ভিআইপি মুভমেন্ট যখন হয় তখন ফ্ল্যাগটা টাঙানো হয়, এবং বিশেষ বিশেষ দিনে তখন এই ফ্ল্যাগটা টাঙানো হয়। 120 ফুট এই পোস্টটার উচ্চতা হচ্ছে 120 ফুট। এছাড়া এখানে নিচে দেখুন ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী তাদের পতাকা রয়েছে। এছাড়া এই মুহূর্তে এখানে যে যে ইউনিট পোস্টেড আছে তাদের যে পতাকা, সেই পতাকাগুলো এখানে কিন্তু টাঙানো রয়েছে। এই যে এখানে ভারতীয় সেনার 3টে ক্যাম্প সেটা তো রয়েছে। এছাড়া এখানে ভারতীয় সেনার MI-17 আর চেতক এই দুটো হেলিকপ্টার আছে। সেই হেলিকপ্টারের মূল কাজ হচ্ছে সৈন্য যারা, তারা তো সিয়াচেন গ্লেসিয়ারে ট্রেকিং করে উপরে ওঠেন, কিন্তু তাদের যে রসদ, সেই রসদ এবং তাদের অ্যামুনিশন সেগুলো উপরে পৌঁছে দেওয়ার কাজে ওই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়। এই রসদ যেটা যায়, সেই রসদের প্রায় 75% হচ্ছে কেরোসিন। উপরে গিয়ে তখন যাদের তাঁবুর মধ্যে থাকতে হয় সবসময় বুখারি মানে স্টোভ ভেতরে জ্বালাতে হয়, নইলে ভেতরে থাকা যায় না। টেম্পারেচার শীতকালে 60-65, রেকর্ডেড এখানে সবচেয়ে বেশি সেটা হচ্ছে -68 পর্যন্ত উপরের যে পোস্ট সেখানে টেম্পারেচার চলে যায়। ইভেন এইসব সমস্ত জায়গায় যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে টেম্পারেচার শীতকালে -40, -45 পর্যন্ত হয়ে যায়। এরকম একটা জায়গায় দৈনন্দিন জীবনযাপন করা সেটাই একটা ভয়ঙ্কর কঠিন কাজ। এই যে দেখুন এখানে একদম যখন এই ওয়ার মেমোরিয়ালে উঠবেন, এই সামনে দুপাশে দুটো ফ্যামিলি রয়েছে, মাঝখানে একজন সৈন্য, সেটা কিন্তু সিলুট অবস্থায় রয়েছে। এটার মানে হলো পরিবারকে ছেড়ে সেই সৈন্য এখানে পোস্টেড হয়েছে, সে আর কোনোদিন তার পরিবারের কাছে ফেরত যায়নি, এখানেই সে মারা গেছে। এবং তার আত্মার শান্তি কামনায় এ পাশে এরকম 4টে পবিত্র চিহ্ন এবং এ পাশে 4টে পবিত্র চিহ্ন লাগানো রয়েছে। এই যে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল, তার একদম শেষে এরকম দেখবেন কতগুলো ফলক রয়েছে। এই ফলকগুলো কি, এখানে এই পুরো সিয়াচেনের যে গ্লেসিয়ারটাকে সেটাকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্দার্ন গ্লেসিয়ার, সেন্ট্রাল গ্লেসিয়ার আর সাউদার্ন গ্লেসিয়ার। এই নর্দার্ন গ্লেসিয়ার সেটাকেও আবার ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে। একইভাবে সেন্ট্রাল গ্লেসিয়ার সেটাকেও এরকম ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে। আর সাউদার্ন গ্লেসিয়ার সেটা অবশ্য মূলত সেমি গ্লেসিয়ার, কিছু রক কিছু বরফ মিলিয়ে হচ্ছে সাউদার্ন গ্লেসিয়ার, সেটাকেও এরকম ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে। আগে এই সিয়াচেনে কিন্তু কোনো রকম ভারত বা পাকিস্তান বা চীন কারোর তরফে কোনো সেনা থাকতো না, কারণ এই সিয়াচেন গ্লেসিয়ার যে কার সেটা নিয়ে কোনো সঠিক দিশা ছিল না। করাচি চুক্তি হয়েছিল, সেখানেও সিয়াচেন গ্লেসিয়ারকে নিয়ে বিশেষ কিছু বলা হয়নি। এরপরে সিমলা চুক্তি হয়েছিল, সেখানেও সিয়াচেন গ্লেসিয়ারকে নিয়ে খুব একটা বিশেষ কিছু বলা হয়নি। এখানে যেটা লেখা রয়েছে, এই নর্দার্ন গ্লেসিয়ারে ভারতীয় সেনার কোন ইউনিট কবে থেকে কবে পর্যন্ত পোস্টেড ছিল তার পুরো বিবরণ। এবং আজকে 26শে মে 2025 দেখুন এখন 18 জম্মু কাশ্মীর রাইফেল তারা এখানে নর্দার্ন গ্লেসিয়ারে পোস্টিং আছে। এই মে মাসের 25 তারিখ থেকে তাদের পোস্টিং শুরু হয়েছে। এই পোস্টিং 4 মাস একজন সেনা উপরে গিয়ে ম্যাক্সিমাম 4 মাস পর্যন্ত করে থাকতে পারে। এরকম সেনাদের যে ইউনিট আসে, এই জেকে রাইফেলসের যে ইউনিট, সেই ইউনিটকে 3টে ভাগে ভাগ করা হয়। এক একটা ধাপে প্রথমে ফার্স্ট ইউনিট যায়, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এরকমভাবে এক একটা ভাগে মোটামুটি 350 থেকে 350 সেনা উপরে যায়। তারা নেমে আসবে, তখন সেকেন্ড যে দল তারা যাবে, সেই তারা যখন নেমে আসবে তৃতীয় দল যাবে, আবার সেই তৃতীয় দলকে রিপ্লেস করবে নতুন যারা যে ইউনিট আসবে তাদের প্রথম দল। কীভাবে এখানে সেন্ট্রাল গ্লেসিয়ার সেখানে কোন কোন ইউনিট এখন পোস্টেড আছে, মানে এতদিন প্রথম দিন থেকে কবে কবে কী পোস্টেড হয়েছে সমস্ত কিছু ডিটেলস এখানে রাখা আছে। এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এখানে যুদ্ধ খুব একটা বিশেষ কিছু হয়নি। একটা অপারেশন মেঘদূত হয়েছিল, এছাড়া হয়েছিল অপারেশন রাজীব। 13 এপ্রিল 1984 শুরু হয়েছিল অপারেশন মেঘদূত, আর তার 3 বছর পরে 1987 সালে শুরু হয়েছিল অপারেশন রাজীব। এই দুটো ছাড়া খুব একটা অপারেশন এখানে কিছু হয়নি, মানে যুদ্ধ বা সংঘর্ষ খুব একটা বিশেষ হয়নি। এখানে যে ক্যাজুয়ালিটি মানে যে মৃত্যু হয় সেনাদের, মূলত খারাপ ওয়েদার, উপর থেকে অ্যাভালাঞ্চ মানে ধস নেমে আসে, ধস নেমে তাদের মৃত্যু হয়। কবে থেকে মানে 17 এপ্রিল 1984 থেকে 17 জানুয়ারি 1987 এরকমভাবে প্রতি বছর মানে এই যে এরকম একটা ভাগ করা হয়েছে কোন সৈনিক মানে তার র্যাঙ্ক কী ছিল, তার নাম কী ছিল, কোন ইউনিটে কোন লোকেশনে কোন ডেটে মারা গেছে, কোন ডেটে সেনাবাহিনীতে সে ভর্তি হয়েছিল, তার ডিটেলস এখানে দেওয়া আছে। এরকম এটা 1984 থেকে 1987 ফেব্রুয়ারি থেকে 88 মার্চ, এরকমভাবে এই পর সমস্ত স্তম্ভগুলোতে এটা এরকমভাবে তাদের নামগুলো লেখা আছে।
এখানে একটা স্তম্ভ এখনও খালি আছে, কেউ যদি মারা যায় তার নামগুলো এখানে লেখা হবে। এখানে যারা যারা পোর্টার, মানে যারা এই সেনাবাহিনীর মালপত্র উপরে নিয়ে যায়, এখানে হেলিকপ্টার সার্ভিস আছে, কিন্তু সেই হেলিকপ্টার সার্ভিস কিন্তু যখন ওয়েদার খারাপ থাকে তখন তো সেনাবাহিনীর জন্য মাল নিয়ে যেতে পারে না। সেই কারণে পোর্টার, তারা মূলত এখানকার স্থানীয় বাসিন্দা, তারাই এই পোর্টারের কাজ করে, তারা সেনাবাহিনীর রসদ উপরে নিয়ে যায়। তাদেরও কিন্তু অনেক সময় মৃত্যু হয়। শুধু পোর্টারের কাজই করে না, তারা কিন্তু এখানে গাইডের কাজ করে। তাদের মধ্যে যাদের যাদের মৃত্যু হয়েছে তাদের নামগুলো এখানে লেখা রয়েছে। এছাড়া সেনাবাহিনীকে সাহায্য করার জন্য যে আর্টিলারি ইউনিট থাকে, যারা মর্টার শেল এসব গোলাবর্ষণ করে, তাদের মধ্যে যাদের যাদের মৃত্যু হয়েছে সেটা এখানে রয়েছে। এই যে আমরা এখন ব্রিজ পেরিয়ে ওপারে যেতে পারলাম, গাড়ি নিয়ে উপি বাবার মন্দির পর্যন্ত যেতে পারলাম। এটা কিন্তু মাস দেড়েক আগে পর্যন্ত ছিল না। তখন ওদের একটা রেপ্লিকা, উপি বাবার মন্দিরের রেপ্লিকা, যেরকম বাবা হরভজনের একটা নিউ বাবা মন্দির বানানো হয়েছে, এখানেও কিন্তু ওরকম একটা নতুন মন্দির বানানো হয়েছে উপি বাবার। সেই পর্যন্ত গাড়ি আসতো, সেখান থেকেই গাড়ি ফেরত যেত। ভেতরে কিন্তু তাদের উপি বাবার মন্দির পর্যন্ত যেতে দেওয়া হতো না। কিন্তু এখানে যারা কর্তা ব্যক্তি তারা সিদ্ধান্ত নিয়েছেন না, ট্যুরিস্টদের ওই পর্যন্ত অ্যালাউ করা হোক। ওই সামনে হচ্ছে সেই রেপ্লিকাগুলো রয়েছে। এখানে একটা হেলিকপ্টারের মডেল করা রয়েছে, সেটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। মেকিং অফ দ্য সিয়াচেন ওরিয়েন্ট, মানে এখানে এই সিয়াচেনে যাওয়ার আগে তাদের তো একটা কঠোর ট্রেনিং হয়, এবং ওখানে থাকাটা যে কত কঠিন, এই যে 4 রকম ড্রেস পরে ভারতীয় জওয়ানের এখানে মডেল করা আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন কী ধরনের প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনাদের ওখানে কাটাতে হয়। সিয়াচেন গ্লেসিয়ারের উপরে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করার জন্য এই স্নো স্কুটার, সবাই এখানে উঠে ছবি নিচ্ছে, আপনিও নিতে পারেন। এখানে আই লাভ সিয়াচেন সেই সাইনেজ, সেলফি পয়েন্ট। আর এখানে দেখুন ওই গ্লেসিয়ারের উপরে যারা থাকেন তারা কি ধরনের পোশাক ব্যবহার করেন। এই রকম পোশাক পরে ওখানে থাকতে হয়, মানে তাতেই বুঝতে পারছেন ওখানে আবহাওয়া কতটা প্রতিকূল। আগে ট্যুরিস্টরা কিন্তু এই পর্যন্তই আসতে পারতেন, এখান থেকেই তাদের ফেরত যেতে হতো। সেই জায়গাটাও আপনাদের দেখালাম। আপাতত মাস দেড়েক হলো চালু হয়েছে পুরনো উপি বাবার মন্দির। লেখাই রয়েছে সিয়াচেন সেলফি পয়েন্ট, এখানে যত খুশি আপনি সেলফি তুলুন, কোনো চিন্তা নেই। সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের রেপ্লিকা এখানে করা আছে। আর সামনে নিচে ওই যে জায়গায় আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে আমরা লাঞ্চ করব। সিয়াচেন বেস ক্যাম্পের ওয়ার মেমোরিয়াল দেখলাম, তারপরে এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আজকে আছে পোলাও আর আলুর দম, পুরো নিরামিষ। আর এটা করা হয়েছে এই কারণে যে এটা ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায়। এই যে পোলাওটা মিষ্টি মিষ্টি, তো তারপরে ঠান্ডা হলেও খেতে কিন্তু ভালো লাগছে। সিয়াচেন বেস ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলাম আমাদের হোটেলের পথে, কিন্তু যাওয়ার সময় আপনাদের নিয়ে যাব পানামিক হট ওয়াটার স্প্রিং। আমরা এখন পানামিক গ্রামের হট স্প্রিং সেখানে পৌঁছে রয়েছে। এই বোর্ডে এই হট স্প্রিং সম্বন্ধে বেশ কিছু কথা লেখা রয়েছে। গাড়িগুলো এখানেই পার্ক করা থাকে। এই জায়গাটা রেনোভেশনের কাজ চলছে। এই হট স্প্রিংয়ের বাথরুম, মানে এখানে গরম জলে স্নান করতে পারে। আর হট স্প্রিংটা একটু উপরে, 30 টাকা করে টিকিট। ওই যে উপরে ওখানে হচ্ছে হট স্প্রিং, দুটো হট স্প্রিং আছে। এই জলের মধ্যে সালফার কন্টেন্ট আছে, সালফার কন্টেন্ট থাকার ফলে জলটা গরম, এবং যেহেতু সালফার আছে স্কিনের জন্যও ভালো। একটা একটু বেশি গরম, সেটা বলে হাঁটুর জন্য ভালো, আর একটা একটু তুলনায় কম গরম, সেটা স্কিনের জন্য ভালো। কিন্তু এখানে যেতে হলে টিকিট কাটতে হয়। এই টিকিট হচ্ছে 30 টাকা পার হেড। আচ্ছা, এই হট স্প্রিং প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা করে পার টিকিট। এই হচ্ছে আমাদের টিকিট। আর এইদিকে
ওই উপরে হট স্প্রিং। চলুন উপরটা ঘুরে আসি। এইদিকে রয়েছে জমজান হট স্প্রিং, এর হেলথ বেনিফিটসগুলো লেখা রয়েছে। আর এদিকে হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং, ন্যাচারাল হট স্প্রিং পানাবিক। এখানে আপনারা দরকার হলে চান করতে পারেন, বিদেশিরা এখানে চান করছে। ওই জায়গা থেকে জলটা বেরোচ্ছে, এখান দিয়ে বয়ে আসছে, এসে এখানটায় জলটা পড়ছে, সেই জলটা এখানে গিয়ে পড়ছে। এখানে চালের ব্যবস্থা আছে। দেখ হট স্প্রিংয়ের জল কতটা গরম, ওরে বাবা ভালো গরম আছে। কোথায়? হ্যাঁ ভালো গরম। ওইখানে দেখলাম আমি পুকুরের জলটা। গরম মানে ওইখান থেকে জলটা বেরোচ্ছে, ওইখানটায় খুব গরম, যত নিচের দিকে নামছে জলটা কিন্তু ঠান্ডা হচ্ছে। ওই নিচে যেখানে গিয়ে ওনারা চান করছেন সেখানে কিন্তু এতটা গরম নয়। এই যে গর্তগুলো, এই গর্তের ভেতর দিয়ে জলটা আসছে, এটা কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। ওইখানে জলটা এবার দেখা যাচ্ছে, সেই জলটাই আস্তে 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 নিয়ে যাচ্ছে। প্রচুর গরম, প্রচুর গরম। হাত দিয়েছে, হাত পুরো মধ্যে পুড়ে গেল এরকম। এখানে আরও একটা হট স্প্রিং আছে, মানে যেটাতে জল তুলনায় কম, সেটা এই পাশ থেকে যেতে হবে। ওই পাহাড়টার ওপাশে ঘুরে এটা হট স্প্রিং। এই হট স্প্রিংয়ের জল এখানে জমছে, সেই গরম জলে সবাই জামা কাপড় কাজ করছে, মানে স্থানীয় যারা তারা জামা কাপড় কাচ্ছে। এই রেলিংটাকে ধরে 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 উপরে উঠতে হবে। আমি আর উপরে যাচ্ছি না, আপনারা যদি চান উপরে ঘুরে আসতে পারেন। এটা সোর্সটা যেখান থেকে জলটা বেরোচ্ছে সেটা দেখতে পাবেন। এই হট স্প্রিং থেকে নিচের নুব্রা ভ্যালি, এই যে রাস্তাটা কালো নিচের রাস্তা, এই রাস্তা ধরেই আমরা ওই দিকে ফিরে যাব। পানামিক হট স্প্রিং দেখে এখন আমরা ফিরে চলেছি আমাদের হোটেলে। সেই একই রাস্তায় আমরা ফিরবো, সময় লাগবে হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। 1.5 से 2 घंटा लगेगा, 2 घंटा তো পাক্কা লাগেগা, প্রেমবাজি জানালেন। তার মানে আমরা ওইখানে 8:30 নাগাদ পৌঁছবো আশা করছি। এই রাস্তা ধরে সোজা গেলে আমরা বেঁকে যাব ডিস্ট্রিক্টের দিকে। ডিস্ট্রিক্ট হয়ে আমরা যাব হুন্ডার। কিছু ফল, ব্রেকফাস্টে ফল টল যদি খাওয়া যায় ব্যাপারটা ভালো হয়। একটু কলা কিনবো, কলা নিলাম এখান থেকে 140 টাকা ডজন। চলুন গাড়িতে বসি, আমার মেমোরি কার্ড লাল হয়ে গেছে, যে কোনো সময় মেমোরি ফুল হয়ে যাবে। ইভিনিং স্ন্যাক্সে আগে রয়েছে চিকেন স্টু আর তার সাথে ব্রেড। এটা সকালে হলে আরও ভালো হতো। নুন, মরিচ, বাটার সব কিছু একদম পারফেক্ট কম্বিনেশন আছে। শুরু হচ্ছে বনফায়ার। এদিকে কালকে আমরা এখান থেকে যাব প্যাংগং, মানে ব্যাগ গোছাতে হবে। এখন বাজছে 10:10, 9:30 শুরু হয়েছে। আমি যাচ্ছি অনেক পরে। ওই যে এখানে দারুণ দারুণ। পপলার আর অ্যাপ্রিকট গাছের দিয়ে ঘেরা এই বনফায়ারের জায়গাটা। এই বাগানের মাঝখানে হেঁটে যাওয়ার পথ করে দেওয়া আছে, সেই পথটা এলইডি লাইটে সাজানো রয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন। मुझे तोड़ लेना बनमाली, उस पथ पर देना तुम फेर, तोरो लो जाए, प्राप्त जाए जो पूरा जाए।